ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন। 14 বছর আগে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দেওয়ার রায়কে অবৈধ ঘোষণা করে বৃহস্পতিবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে অতীতের রায় ছিল কলঙ্কিত ও একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ। তবে এখন এই রায়ের মাধ্যমে সংবিধান স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। মূলত ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কারণে 1996 সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয় সংবিধানে। পরবর্তীতে এই ব্যবস্থার অধীনে 1996 এবং 2001 সালে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু এরপরেই পতিত আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তাদের নিজ সরকারের অধীনে 2014, 18 এবং 24 সালে নির্বাচন করে নানা সমালোচনার জন্ম দেন। যে সকল নির্বাচনে জীবিত মানুষের ভোট দেওয়ার অধিকার হরণ হলেও সুযোগ হয় মৃত মানুষের ভোট দেওয়ার। রেকর্ড হয় কয়েকটি কেন্দ্রে শতভাগ ভোট পড়ারও। এবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় সেখান থেকে কতটা মুক্তি মিলবে? বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ প্রায় সব দল আজকের রায়কে স্বাগত জানালেও প্রশ্ন উঠেছে, জুলাই সনদ অনুযায়ী না পুরনো পদ্ধতিতেই গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, এবং আমাদের সাথে যুক্ত হবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরেই আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের আবেদন করে আসছিল, এবং আজকে যে রায়টি আমরা দেখেছি এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহালের এই রায়কে জামায়াত ইসলামী বলেছে গুরুত্বপূর্ণ মাইল ফলক। এবং আপনারা বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল যখন, সেটি বিতর্কিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। সামনে সরকারও যে আসলে এই রায়কে আবারও বাতিল করবে না, সেই সক্ষমতা বা সেই জায়গাটিতে নিশ্চিত করতে পেরেছি আমরা। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আজকের দিনটি বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য এটি মাইল ফলক ঘটনা। জামায়াত ইসলামী সর্বপ্রথম 1983 সালের 20 নভেম্বর জামায়াত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান এই দাবি উত্থাপন করেছেন। মূলত এই দাবির মূল ফোকাস আছেন অধ্যাপক গোলাম আজম, তিনি জামায়াত ইসলামীর সাবেক আমির। এবং জামায়াত ইসলামী যে দাবি উপস্থাপন করেছিল, আজ 41 বছর পরে এসেও নানা চড়াই উত্তরায় পেরিয়ে সেই দাবির পক্ষেই গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ। এবং এই রায়ের মধ্যে দিয়ে আমরা মনে করি বাংলাদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে। আপনার বিগত তিনটি নির্বাচন যেভাবে হয়ে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, 18 সালে ভোট রাতে হয়েছে এবং 24 সালে আমি তুমি ডামি। আশা করি এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের নির্বাচনকালীন যেই অব্যবস্থাপনা আমরা দেখেছি এটির অবসান ঘটবে এবং যারাই বাংলাদেশের ক্ষমতা আসুন, আমরা দেখেছি 1996 সালে বলা যায় তৎকালীন বিএনপি বাধ্য হয়েছিল এই কেয়ারটেকার সরকার মেনে নিতে, এবং তারাও যখন ক্ষমতা এসেছেন শাহাবুদ্দিন সরকারের সময়ে একটা নিরপেক্ষ সরকারের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে সেই সময়ে তাদেরকে আবার এই সরকারের দাবি মানাতে 172 দিন হরতাল করতে হয়েছে। তা আমরা আশা করব কেয়ারটেকার অভিজ্ঞতা অতীতে সবারই আছে, যারাই বাংলাদেশে ক্ষমতা আসন সামনে যাতে করে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কেউ হস্তক্ষেপ না করেন এবং বাংলাদেশের যত সমস্যা, আমাদের উন্নয়ন অগ্রগতি থেকে শুরু করে বাংলাদেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের যে সম্পর্ক বিগত সরকার গুটিয়েছিল, মূলত কেয়ারটেকার সরকার বাতিল করে আমাদের পার্শ্ববর্তী দেশের পৃষ্ঠপোষকতায় তারা এই দেশকে শাসন করেছিল। আমরা মনে করি যদি বাংলাদেশের নির্বাচনকালীন সরকার ব্যবস্থা আমাদের ঠিক থাকে, টেকসই থাকে, তাহলে বাংলাদেশ তার জায়গায় সঠিকভাবে দাঁড়াতে পারবে। কোনো দেশের আমাদের সাহায্য কিংবা কোনো দেশের করুণা নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সেখানে রাজনীতি করতে হবে না। যেন আমরা স্বাগত জানাই। আমরা আদালতের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে আদালত জনগণের প্রত্যাশা পূরণ করেছেন এবং এর মধ্যে দিয়ে আমরা মনে করি জনগণ তার ভোটাধিকার, যেটি বিগত 3টি নির্বাচনে জনগণ পায়নি, আশা করি এর মধ্যে দিয়ে আমাদের ভোটাধিকার হরণ থেকে আমরা রক্ষা পাবো এবং টেকসই
এটা গণতন্ত্রের দিকে বাংলাদেশ ধাবিত হবে বলে অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যে আসলে আমরা আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরে পেয়েছি, সেটি আসলে আগামী নির্বাচনের পর যে সরকার আসতে যাচ্ছে তারা এর পরবর্তী সময় তত্ত্বাবধায়ক সরকারের জায়গাটিতে তারা পারবেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমরা আগেও তো দেখেছি যে যেই সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা তাদের নিজেদের মতন করে পরিবর্তন করে। এই শেখ হাসিনার আমলেও কিন্তু আমরা সেই উদাহরণটি দেখেছি। সামনে আসলে যেই সরকার আসতে যাচ্ছে তারা যাতে পরিবর্তন করতে না পারেন সেরকম কোনো সক্ষমতা জায়গাটি কি আমরা আসলে তৈরি করতে পারলাম কিনা? দেখুন, আগামী নির্বাচনটা যে দলই ক্ষমতা আসুক তাদের কারোর জন্যই খুব বেশি সুখকর হবে না। কারণ একটা বিপ্লব মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচন হবে এবং যারাই ক্ষমতা আসবে, জুলাই সনদ আমাদের হয়েছে, গণভোট হবে এবং আমাদের রাফার হাউস ইতিমধ্যে জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে। তো আমরা মনে করি কোনো দল অতীত থেকে অভিজ্ঞতা নিয়ে পুনরায় তারা একই জায়গায় তারা দেশকে নিয়ে যাবেন না। এবং আশা করি কোনো সরকার বাংলাদেশের সামনে ফ্যাসিবাদী হাসিনা যে পতন হয়েছে, এই যে দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একজন প্রধানমন্ত্রীর তার ফাঁসির রায় হয়েছে, আশা করি কোনো সরকার এরকম ফ্যাসিবাদী আচরণ করে আবার জনগণের ম্যান্ডেটকে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা যদি করেন কেউ, তাদেরও কিন্তু ইতিহাস থেকে একই তাদেরকে বহন করতে বলে আমি মনে করি। আমরা মনে করি যারাই ক্ষমতা আসবেন আগামী দিনে জনগণের ভোটাধিকার যে দিকটা আছে, এত ত্যাগ, এত স্যাক্রিফাইস আমাদের, এত আন্দোলন। দেখুন, বিএনপি কিন্তু লম্বা সময় আন্দোলন করেছে কেয়ারটেকার সরকার, আমরা রাজপথে সেখানে ছিলাম। আশা করি সবাই মতের প্রতি শ্রদ্ধা পোষণ করে আগামী দিনে যারাই ক্ষমতা আসবেন তারা পার্লামেন্ট আলাপ আলোচনা করে জুলাই সনদে যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনের ভিত্তিতে নিরপেক্ষ সরকার করবেন। এবং কোনো সরকারই যেভাবে 2006 সালে বিএনপি তখন করেছিল বিচারপতির মেয়াদ বাড়িয়ে যে বিতর্ক তৈরি করেছিল, আশা করি কেউ এই জায়গাতে বিতর্ক সৃষ্টি না করে যার যে সঠিক প্রক্রিয়া, যদি সেই প্রক্রিয়ায় কেয়ারটেকার সরকারটা গঠিত হয়, বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে এবং গণতন্ত্র আমাদের মানে এটা টেকসই হবে বলে আমার সেখানে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এই যে বারবার আমরা ভোটাধিকারের কথা বলছি এবং ভোটাধিকার নিশ্চিত করবার জন্যই আসলে তত্ত্বাবধায়ক সরকার চাইছে সব রাজনৈতিক দল, সেটি তারা আসলে বারবার দাবি করছে। তত্ত্বাবধায়ক সরকারের আগে আমরা আসলে যেই অভিযোগে তত্ত্বাবধায়ক সরকার শুরু হয়েছিল সেটা হচ্ছে ভোটে নানানভাবে কারচুপি হয়েছে এবং মৃত মানুষ আসলে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন এবং শতভাগ ভোটাধিকার প্রয়োগ হয়েছে কিছু কিছু কেন্দ্রে, সেরকম আমরা দেখতে পেয়েছি। এই মৃত মানুষের ভোট দেওয়ার যে অধিকার, সেখান থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা এবং সত্যিকারের আসলে যারা ভোটাধিকার প্রয়োগ করছেন সেটি নিশ্চিত করতে পারবেন বলে মনে করেন কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা অনেক আগের চেয়ে, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন কেয়ারটেকারের দাবি কিন্তু উপস্থাপিত হয়েছিল, বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে কেয়ারটেকারের দাবিটা তখন জোরদার ছিল। কিন্তু 90-এর প্রেক্ষাপট পরিবর্তনের পরে কেয়ারটেকার সরকার আর হয়নি, একটা দল নিরপেক্ষ সরকারের নির্বাচন হয়েছে এবং 91 নির্বাচনের পরে মূলত একটা উপনির্বাচন এবং পরবর্তীতে ইয়ের কারণে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম সম্মিলিতভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনে এক পর্যায়ে গিয়া বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারটাকে প্রতিষ্ঠিত করে। আবার এটাকে একটা বিতর্কিত জায়গার মধ্যে নিয়ে যাওয়ার যে এইটাও কিন্তু সূত্রপাত করেছে বিএনপি, যে বিচারপতির মানে তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটাই ছিল এরকম যে সর্বশেষ বিচারপতি যে আসবে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করবে। সেখানে বিচারপতির বয়স বাড়াটা একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার আসার পর 3টা নির্বাচন আমরা মূলত তুলনামূলকভাবে ভালো দেখি। 2008 সাল পর্যন্ত যে 3টা নির্বাচন হয়েছে, পরবর্তী নির্বাচনগুলো কলুষিত হয়েছে। মৃত মানুষের ভোট 100% ভোট, 100-এর উপরের ভোটও কিন্তু পরিলক্ষিত হয়েছে। এই জিনিসটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক দেশে কাম্য হতে পারে না এবং এটা কেউ আশাও করে না। সেই ক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালকে কোনো দল স্বাগত জানায় নাই এরকম আমি দেখি নাই, সবাই কিন্তু এই জিনিসটাকে স্বাগত জানিয়েছে। আজকে বিএনপি, জামাত ইসলাম, অপর সকল রাজনৈতিক দলই এই জিনিসটাকে স্বাগত জানিয়েছে। এখন এই জিনিসটা আপনি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বাতিল হয়েছিল এবং সেই যে কারণগুলোতে আসলে বাতিল হয়েছে সেটি দায় অনেকটাই আসলে বিএনপির উপরেও বর্তায়? আমি মনে করি না বিএনপির উপর বর্তায়, কিন্তু বিএনপির কিছু কার্যকলাপ এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা কিছু কথাবার্তা তৎকালীন সময়ে কিন্তু একটা বিরাট মানে জন্ম হয়েছিল এবং বিএনপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে পাগল এবং ছাড়া শিশু ছাড়া কেউ আর নিরপেক্ষ নাই, কাজে তত্ত্বাবধায়ক সরকার যে নিরপেক্ষ কাউকে দেওয়া হবে এরকম কোনো নাই। এইটার
প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন বিএনপির বিপক্ষে হয়েছিল এবং এই আন্দোলনের পরবর্তীতে এটা প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছিল, এটাই বাস্তবতা। এখন আপনি মানুষ চায় যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক এবং একটা লেভেল প্লেইং নির্বাচন আসুক, সবাই ভোট দিতে পারবে। এই প্রেক্ষাপটটা এখন কিন্তু আমরা অন্তত আমাদের দলের পক্ষ থেকে দৃশ্যমান দেখছি না। নির্বাচন কমিশন সংলাপ করলেন, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিকে ডাকলেন না। আগামী নির্বাচন যেটা হবে সেটা যে লেভেল প্লেইং ফিল্ড এবং সবার অংশগ্রহণ হবে সেই নিশ্চয়তা তো আমরা দেখছি না। সেই নির্বাচনে যদি কোনো কারণে নিবন্ধিত কয়েকটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়, এটা যাদেরকে বাদ দিবে তারা তখন বলতে বাধ্য হবে যে এটা একচিটিয়া নির্বাচন হচ্ছে। যে এই আজকের তত্ত্বাবধায়ক সরকার যে প্রতিষ্ঠা হলো, এটা তো চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এটার কোনো সুযোগ নেই। কাজে ওই পর্যায়ে গিয়ে আরও 5 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তারপর আরও 5 বছর অপেক্ষা করতে হবে, তারপর এটার ফলাফল আসবে। এবং সেই ফলাফলের জন্য নিঃসন্দেহে আমরা সবাই অপেক্ষা করছি। শেখ রবিউল আলম, স্বাগত আপনাকে রাজকাহনে। 2006 সাল থেকে আসলে যে বিতর্কের মুখে পড়েছিল তত্ত্বাবধায়ক জটিল এক ধরনের অবস্থার মধ্যে মুখোমুখি হতে হয়েছে এবং সেই কারণে আমরা 1-11 মতন পরিস্থিতিও আমাদেরকে বাংলাদেশকে পড়তে হলো এবং সেটির আসলে অনেকেই বলার চেষ্টা করেন যে বিএনপির কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণেই হয়তো এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। বাতিলের দায় অনেকটা বিএনপির উপর বর্তায় কিনা সেটি নিয়ে যেমন অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক আলোচনা করছেন। এখন আসলে যে অবস্থায় আমরা তত্ত্বাবধায়ক সরকার ফিরে পেয়েছি, সেই ধরনের বিরোধ আবারও সৃষ্টি হতে পারে বলে কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বাতিলের দায় নিয়ে প্রশ্ন তুলে একটা অবান্তর প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে বিএনপি এবং ধরেন এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য 17 বছর আন্দোলন করেছে বিএনপি। বাতিল করেছে আওয়ামী লীগ, জনরায়কে উপেক্ষা করে ক্ষমতায় থাকার জন্য, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের দাবি ছিল, জামাত ইসলামের দাবি ছিল, জাতীয় পার্টির দাবি ছিল। 3টি দল দাবি করেছিল, যখন দাবি করেছিল সংবিধানে ছিল না 96-এ। পরবর্তীতে বিএনপি মনে করেছে যেহেতু সংবিধানে নাই, এটা সংবিধানে প্রতিষ্ঠিত করতে গেলে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাকেও দেখতে হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি জনমতটা কেমন। জনমতটা যখন জোরালো হয়েছে, বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এর জন্য একটা নির্বাচনও পর্যন্ত করতে হয়েছে, কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত সংসদ থেকে পদত্যাগ করে চলে যায়। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হলে 2/3 মেজরিটির দরকার হয়। তখন বিএনপির যত সংসদ সদস্য ছিল আপনার সংসদে, তাতে 2/3 মেজরিটি হয় না, যার ফলে একটা নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে বিএনপি 13দশ সংশোধনের মাধ্যমে। প্রতিষ্ঠিত করে ওই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে 119 সিট নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তর বিরোধী দল হয়েছে। অর্থাৎ গণতন্ত্র, ভোটাধিকারের প্রতি বিএনপির এটাই কমিটমেন্ট। 96-এ যেটা কথা 2006-এ যেটার কথা বলছিলেন, বিচারপতিদের দীর্ঘদিনের বয়স বাড়ানোর দাবি ছিল। বিচারপতিদের বয়স 2 বছর বাড়ানো হয়েছে। খেয়াল করেন, বিচারপতিদের বয়স বাড়ানো হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু বিচারপতির বাইরে তো অন্য কেউ যাননি, সেখানেও সদ্য সাবেক প্রধান বিচারপতি হয়েছেন। ওই বাড়ানোর পরেও কিন্তু বিচারপতি সাবেক সদ্য প্রধান, তাকেই তত্ত্বাবধায়ক সরকার হবেন, এর বাইরে তো আর বিএনপি যান নাই। আচ্ছা, কেএম হাসান স্বনামধন্য বিচারপতি আওয়ামী লীগ মানলেন না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক কেওয়াস সৃষ্টি করার জন্য এটা নিয়ে বিতর্ক তৈরি করলেন। তারপর কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুসারে, সংবিধান অনুসারে তার কাছে ক্ষমতা দিয়ে এসে বাইরে নির্বাচন করেছেন। ব্যাপারটা হলো যারা তত্ত্বাবধায়ক সরকার চাইলো এবং তার সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, তারা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। আমার কথাটা হচ্ছে, যদি তত্ত্বাবধায়ক সরকার 2006-এ কোনো বিতর্ক তৈরি করে থাকে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে আরও বেশি স্বচ্ছ করা যেত, আরও কারেকশন করা যেত, আরও গ্রহণযোগ্য করা যেত, আরও জবাবদিহিমূলক করা যেত। তা না করে আওয়ামী লীগ বাতিল করেছে। এখানেই তো আসলে প্রশ্ন যে আওয়ামী লীগ যদি যে কাজটি করেছে, যেটা আপনি বলছেন এক ধরনের রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, সামনের দিনগুলোতে যে আবারও আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের মতভেদ তৈরি হবে না, রাজনৈতিক অচল অবস্থা তৈরি হবে না, সেই নিশ্চয়তা কোথায়? না, পৃথিবীতে কোনো কিছু আপনি নিশ্চয়তা চেন না, তবে জাতীয় ঐক্যবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি 17 বছর আন্দোলন করেছে, জামাতও করেছে, অন্যান্য রাজনৈতিক দল করেছে, জাতীয় পার্টিরও সমর্থন আছে। এখন আওয়ামী লীগ পালিয়ে থেকেও তত্ত্বাবধায়ক সরকার চায়, তারা অবশ্য তত্ত্বাবধায়ক সরকার বেটার দেন অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন রাজনীতিতে ধরেন এই ক্রাইসিস, দল আছে, মানুষ আছে, দেশ আছে, সংকট আছে। আপনি যত উত্তরণ করতে যাবেন দ্বিমত থাকবে, কিন্তু আমরা এই বিষয়ে একমত হয়েছি যে যেহেতু রাজনৈতিক দলগুলির মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ সম্পর্ক নেই, অবিশ্বাস রয়েছে, হ্যাঁ, নিধনেরও চেষ্টা এখনো পর্যন্ত আছে। এই যে নিবন্ধিত সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছেন কি? পাচ্ছেন না। প্রতিহিংসা এখনও আছে। অথবা ধরেন অন্যান্য রাজনৈতিক দলের অনীহা আছে, বিরত থাকার চেষ্টা আছে, রাজনীতির থেকে বিরত রাখার। আবার ধরেন যে রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ আছে, তাদেরও নিশ্চয়ই রাজনৈতিক আচরণের মধ্যে ত্রুটি আছে।
আমি বলছি এইগুলি রাজনীতির অংশ এবং এইগুলি তো শানিত হতে হতে ধাপে ধাপে আমরা উন্নত জায়গায় যাব। নিশ্চয়ই গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার আজীবনের জন্য ভালো না, কিন্তু যত সময় পর্যন্ত না আমরা জনগণের ভোট অবাধে নিশ্চিত করতে না পারছি এবং রাজনৈতিক দলগুলি জনগণের উপর আস্থা না রাখতে পারছি অথবা ধরেন নির্বাচন ব্যবস্থাপনার প্রতি আস্থা রাখতে না পারছি, তত সময় এর কোনো বিকল্প নেই। অতএব জাতীয় ঐক্যবদ্ধভাবে এই তত্ত্বাবধায়ক সরকার চায় এবং আদালতও সেটাকে আমলে নিয়েছে, আদালত আমলে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। একটা কথা বলে রাখা ভালো, জুলাই সনদ যেভাবে আমরা একমত হয়েছি বা যেভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে সেইভাবে বাস্তবায়ন হলে বর্তমান কাঠামোতে যে তত্ত্বাবধায়ক সরকার আছে যেটা পুনরুজ্জীবিত হয়েছে এবং পুনর্বহাল হয়েছে, আপনি দেখেছেন আজকে রায়ের মাধ্যমে, সেখানেও কিছু কারেকশনের হয়তো প্রয়োজন হবে। সেটা সংসদে সর্বসম্মতিতে করা যাবে। রাজনৈতিক দলগুলি যদি ঐক্যবদ্ধ থাকে, জুলাই সনদ হলে নিশ্চয়ই কিছু কারেকশনের প্রয়োজন হবে। আমার বিশ্বাস হচ্ছে যেহেতু উদ্দেশ্যটা হচ্ছে জনগণের ভোটাধিকার, অবাধ নির্বাচন এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণের পরিবেশ এবং আস্থা নিশ্চিত করা, সেই জন্য আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার এটা সবার সরকার হবে এবং সবার সমর্থনে সরকার হবে। ত্রুটি বিচ্যুতি একটু প্রয়োজন হতে পারে বর্তমান যে অবস্থা আছে এবং সনদ অনুসারে যদি করতে যান, সেটাও আমরা ঐক্যমতের ভিত্তিতে করতে সক্ষম এবং হব। বাংলাদেশের ইতিহাসে তো আসলে সবচেয়ে গ্রহণযোগ্য যে কয়েকটি নির্বাচনকে বলা হয় সবগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়েছে। 91, 96, আপনি 2001, 2008-এ বিতর্ক হয়েছে, অসুবিধা নেই। একটা তত্ত্বাবধায়ক সরকার সেটা ছিল না, সেটা ছিল একটা অসাংবিধানিক সরকার। তো সেই সরকার একটা দলকে ক্ষমতায় আনার জন্য একটা বিতর্কিত ভূমিকা পালন করেছে, এটা প্রতিষ্ঠিত। কিন্তু তারপরেও আমি বলবো যে দল নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। এবং এই তত্ত্বাবধায়ক সরকারে আসলে কারা থাকবেন সেটি নিয়েও তো এক ধরনের রাজনৈতিক অস্থিরতা আমরা দেখেছি হয়েছে বিগত সময়গুলোতে। সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। একটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত মিত্র রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত মিত্র রাজখান দেখছেন। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, তত্ত্বাবধায়ক সরকার অধীনে সামনে নির্বাচনগুলোতে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর দেখতে পারবো কিনা সেটি যেমন একটি বড় প্রশ্ন, তেমনি তত্ত্বাবধায়ক সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আবারও নতুন করে কোনো প্রশ্ন ওঠার সুযোগ রয়ে গেল কি? সুযোগ তো থাকতেই পারে। আর সামনের নির্বাচনটা তো হচ্ছে না, তার পরের নির্বাচনটা হচ্ছে অনেক দূর। সেই আলোচনা এখনই করা খুব কঠিন ব্যাপার। মধ্যে 5 বছর আরেকটা নির্বাচিত সরকার থাকবে, সেই সরকারের চরিত্র কি হবে এটা ওই সময় বলা যাবে, এটা এখন বলার কোনো সুযোগ নাই। তবে বাংলাদেশে বিতর্ক হবে না এরকম জিনিস খুব কম। নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, আমরা সবাই জানি, এবং খাতা কলমে সব স্বাধীনতার নমুনা দেখেন। একটা রাজনৈতিক দল গিয়ে অ্যাপ্লিকেশন দিলেন যে এমক রাজনৈতিক দলকে ডাকা যাবে না, স্বাধীন প্রতিষ্ঠান, তাদেরকে ডাকলো না। এবং ওই প্রতিষ্ঠানের প্রধান প্রেসের সামনে দাঁড়িয়ে বলতেছে যে তাদেরকে ডাকা হয় নাই এই কারণে যে ওরা অবজেকশন দিছে। এই হলো স্বাধীনের নমুনা। তাহলে এই রকম স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যদি নির্বাচন কন্ডাক্ট করতে যায়, তাহলে বিতর্ক তো একটা না, 1000টা বিতর্কের সৃষ্টি হবে। এবং বিতর্ক জন্ম নির্বাচনে আগের থেকে দেওয়া শুরু করে দিচ্ছে। আপনি সব কিছুর বাইরে নির্বাচন কমিশনের প্রধান, আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনি সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। এখন আপনি যদি বলেন যে এমওকে বলছে এই কারণে এটা করা যাচ্ছে না, তাহলে ইলেকশনের সময় যদি ওই দল বলে যে আমাদের প্রার্থীদেরকে জিতিয়ে দিতে হবে, নাইলে আমরা নির্বাচন থেকে বয়কট করবো, নির্বাচনে যাব না, হইতে দেবো না, তাহলে কি ওনারা এটাই করবে? এটা হওয়া উচিত, কিন্তু এটা বাংলাদেশে হয়েছে। তাই আগামী দিনে আপনি যেটা বললেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, পরবর্তী সরকার আসবে জুলাই সনদের সাথে, এটা অনেকগুলো জায়গার মধ্যে সাংঘর্ষিক হবে, সেই যে জায়গাটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার পরে তাদের মানসিকতা কি হবে, সব কিছু মিলে হবে। তবে আমরা আশা করব যে এই তত্ত্বাবধায়ক সরকার, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যক্রম নাই, বৈধভাবে নাই, তারাও দাবি করছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হোক, এই অন্তর্বর্তী সরকার আমরা চাই না। তাহলে এটা কিন্তু কোনো একটা দল, আমি আগেও বলেছি, কোনো একটা দল এই পর্যন্ত বলে না যে এই ব্যবস্থাটাকে আমরা চাই না। অন্তত একটা নির্দিষ্ট সময়ের জন্য 2 টার্ম 3 টার্ম আমাদের একটা গণতন্ত্রের উত্তরণের জায়গা থেকে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দাঁড়া করানোর আগ পর্যন্ত আমরা এই ব্যবস্থার অধীনে থাকতে পারি। আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো যে কোনোভাবে হোক ধ্বংস হয়ে গেছে, এবং এই ধ্বংসের দায় একটা মানে কাউরে নিতে হবে। এবং এটার ফলাফল কিন্তু আমরা দেখেছি জুলাই মাসে, ফলাফল আমরা চোখের সামনে বলছিলেন যে কোনো না কোনো ভাবে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনতে পারলাম, কিন্তু এখন আসলে কি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে সেটি নিয়েও যেমন সমালোচনা চলছে। এই জায়গাটিতে যদি আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসি, কোন ফরম্যাটে আসলে তত্ত্বাবধায়ক সরকার ফিরতে যাচ্ছে সেটি নিয়ে একটি বিস্তর আলোচনার সুযোগ রয়েছে। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাট আছে সেভাবে যদি আসলে সবাই গ্রহণ করতে না পারেন, সেক্ষেত্রে রাজনৈতিক দূরত্ব আরও বাড়বে কি? দেখুন, আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের যে অভিজ্ঞতা আমরা পেয়েছি,
এই অভিজ্ঞতাকে সামনে রেখে আমাদের রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমাদের রবিউল ভাইয়ের একটা বক্তব্য আমি একটু খণ্ডন করি। উনি বলেছেন যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেছে বিএনপি, এটার হলো বিএনপি বাধ্য হয়েছে প্রতিষ্ঠা করার জন্য। যদি বিএনপি কেয়ারটেকার আন্তরিক থাকতো তাহলে 172 দিন হরতালে মুখোমুখি দেশে সেখানে পড়তে হতো না। কারণ ওনারা ক্ষমতা আসার পরে আবার কিভাবে ক্ষমতা আসা যায় এবং সেকেন্ড টাইম আবার এসে প্রধান বিচারপতির মেয়াদ বাড়িয়ে আটে বিতর্ক করতো, যার কারণে সেখানে আবার 111 আমরা এসেছিল। আমরা মনে করি যারা রাজনৈতিক দল বড় বড় আছেন সবাইকেই এই আমাদের জুলাই বিপ্লব যেটি আমাদের সেটাকে সামনে রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে যার যা রাজনৈতিক অবস্থাকে একপাশে রেখে যেটা দেশের জন্য কল্যাণকর, যদি সবাই সেখানে ঐক্যবদ্ধ থাকে আশা করি আমাদের ভবিষ্যৎ রাজনীতি সুন্দর হবে এবং কেয়ারটেকার নিয়ে জটিলতা আমাদের আর থাকবে না। দেখুন আপনি যাবেন কোথায় তাহলে? আপনি দলীয় সরকার অধীনে তো সম্ভবই নয়। যদি কেয়ারটেকার কারোকে আপনি কেয়ারটেকার মানতে না চান, এটাকেও যদি বিতর্কিত করে অমুক ব্যক্তি আমার দলের কিনা, তাহলে আসলে বাংলাদেশের পক্ষে কখনো সুষ্ঠু ইলেকশন করা সম্ভব হবে না। এই জন্য আমি মনে করি যারা বড় দলগুলো আছেন বড় দলগুলোকেই এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের যখন সংসদ হবে সেই সংসদে আলাপ আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তার মধ্যে দিয়ে যাতে করে আমরা একটা টেকসই পদ্ধতি পাই, জুলাই সনদের গাইডলাইন এবং দেশের বাস্তবতা সব কিছু মিলেই দলগুলো যদি সেখানে ইতিবাচক ভূমিকা পালন করে এবং যদি প্রত্যেক এটা মনে না করে যে আমি আবার কাকে দিলে ক্ষমতা আসতে পারবো, যদি সেই ধারণা পোষণ না করে যদি সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেয়ারটেকারটা গঠিত হয়, আশা করি বাংলাদেশের রাজনীতি একটা সুন্দর জায়গায় আসবে এবং জনগণের ভোটাধিকার হরণ করার সুযোগ সেখানে তৈরি হবে। জামায়াত ইসলামকে আসলে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাট আছে সেই জায়গাটিতে নতুন করে অন্যান্য রাজনৈতিক দল যদি কোনো ধরনের নতুন কোনো আহ্বান জানায় সেটিতে মেনে নিতে রাজি আছে কিনা? দেখুন সব কথা তো এখনই বলা যাবে না, রাজনীতিকরা অনেক কিছু কনসিডার করতে হয় আমাদেরকে। আমরা মনে করি যখন সব দল একসাথে বসবে আলাপ আলোচনা করে সমাধান হবে। আমরা কোনো জায়গাতে একটা অবস্থান দৃঢ় থাকবো আমাদেরটাই মানতে হবে এই নীতি জামাত বিশ্বাস করে না, বরং আলাপ আলোচনা করে যদি কোথাও সমস্যা সংকট তৈরি হয় সেটা আলোচনা করে সমাধানে জামাত ইসলামে বিশ্বাস। শেখ রবিউল আলম, সেই সমাধানের পথে আসলে আমরা হাঁটার চেষ্টা করছি, কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্তরিক ছিল না, এই অভিযোগের বিপরীতে আপনার কি বলার আছে? আমি একটু অবাক হয়ে যাই। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো একটা সরকার, ফ্যাসিবাদী সরকার, 17 বছর আন্দোলন করলো বিএনপি। আজ থেকে 3 বছর আগে 31 দফা অঙ্গীকারের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অঙ্গীকার করলো বিএনপি। 17 বছর দমন নিধন গুম আনসাস কিলিংয়ের শিকার হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে করার জন্য যে দল, সেই দলকে আবার দেওয়া হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করলো। 96-তে একটা দল দাবি করেছিল বা কয়েকটি দল দাবি করেছিল, দাবি মানে কি শিরোধার্য, সেই দাবির গ্রহণযোগ্যতা যখন আমরা মনে করেছি যে না গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পন্থাটা উত্তম, সাথে সাথে আমরাই তো করেছি সংবিধানে 13দশ সংশোধনীতে, আর কেউ তো করেনি। আবার 2006-এ আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতে থেকেও হাত দেয়নি। বিচারপতিদের বয়স বেড়েছে, দাবি ছিল, আমি এক রিপিট হচ্ছে কথা, কিন্তু তার মানে তো এই না যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান চেঞ্জ হয়ে গিয়েছিল, অরাজনৈতিক লোকের বাইরে রাজনৈতিক লোক চলে এসেছিল, দলের মধ্যে চলে এসেছিল, তা তো নয়। তত্ত্বাবধায়ক সরকার মেনে 2006 বিএনপি ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছে। আওয়ামী লীগ তাদের জন্য করেছে এবং তার জন্য বিএনপি তো সোচ্চার থেকেছে, সংগ্রাম করেছে, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, সবচেয়ে বেশি ঝুঁকি নিয়েছে, নিধনের শিকার হয়েছে এবং বিএনপির শীর্ষ নেতারা পর্যন্ত কারাগারে যেতে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে, অনলি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হোক জনগণের ক্ষমতায়ন এবং গণতন্ত্রের জন্য। অন্যরা তো এরকম সোচ্চার ছিলেন না। কার অঙ্গীকারে ছিল বলেন? 5ই আগস্টের আগে কোন দলের অঙ্গীকারের মধ্যে ছিল আমাদের 31 দফার মতো যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করব আমরা, যারা আজকে বিতর্ক তৈরি করছে? আমি এটা বলি, এটা রাজনৈতিক বিতর্ক। যারা জীবনে কোনোদিন কোনো কিছু করেননি, না সংসদে, না রাজনীতিতে, না রাষ্ট্রের জন্য, তাদেরই সব অন্য রাজনৈতিক দলের উপর দায় চাপা। করেছেনটা কি কে? আপনি বলেন আমাকে যে কারা? এই যে আওয়ামী লীগ 3বার সংবিধান সংশোধন করেছে, একবার বাকশাল কায়েম করেছে, একবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে, একবার সংশোধনী করে ইমপিচমেন্টের ক্ষমতা সংসদের কাছে নিয়ে গেছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে। ঠিক বলছি কিনা? 3বারই আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ব্যবহার করেছে সংবিধান। আর বিএনপি দেখেন 3বারই বহুদলীয় গণতন্ত্র, 5ম সংশোধনীতে, 12শ সংশোধনীর মাধ্যমে আপনার সংসদীয় পদ্ধতির সরকার। কিন্তু অ্যাডভোকেট আতিকুর রহমান যে আন্দোলন দাবি দেওয়ার কথা বলছিলেন সেটিকে তো আসলে আন্দোলন তো থাকবেই, আপনার দাবি থাকবে, আপনার দাবি যৌক্তিকতা আমাকে বুঝতে হবে, সংবিধানে নাই, আমাকে তো বুঝতে হবে। আপনি চাইলেই আমি কালকে দিয়ে দেবো সংবিধান সংশোধন করে। হ্যাঁ আমরা বুঝেছি যে না দাবি যৌক্তিকতা আছে, প্রতিষ্ঠিত করেছি তো, কেন ধন্যবাদ জানান না?
কেন জানান না বলেন? এটা এই প্রশ্ন করে অ্যাডভোকেট আতিকুর রহমান কেন ধন্যবাদ জানাতে পারছেন না? আমার ধন্যবাদ। আপনি আপনি ধন্যবাদ কখন জানাবেন? দেখুন, বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে বড় যে দাবি কেয়ারটেকার, এটা তো জামাতের কন্ট্রিবিউশন। রবিউল ভাই কখনো জামাতের অবদান খুঁজে পান না পলিটিক্সে। আমরা মনে করি 41 বছর পরে আবার যে দাবিতে আমরা একমত, এই যে কেয়ারটেকার সরকার, এই কেয়ারটেকার সরকারের ফর্মুলা জামাত ইসলামী দিয়েছেন। আজকে বাংলাদেশের বাস্তবতার সব দল তার সাথে একমত হয়েছেন। আমরা মনে করি বড় কন্ট্রিবিউশন রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী। দেখুন, আমি বলি, শ্রদ্ধা রেখে বলি, আমরা দীর্ঘদিন একসাথে জোট করেছি। বিএমপি অফিসের সামনে আমরা কিন্তু অনেক স্লোগান দিয়ে মিছিল করেছি। আমরা রাজনৈতিক বন্ধুত্ব আমাদের লম্বা সময় আমরা ছিল। এবং এখন যেহেতু বাংলাদেশে এখন 18 সালের পর থেকে বিএনপি এবং জামাতের দূরত্ব বেড়েছে, রাজনৈতিক দূরত্ব। ইলেকশনের পর থেকে জামাত তখন আলাদা আন্দোলন করেছে, এবং 18 সালের পর থেকে বিএনপি যুগপৎ আন্দোলন করেছিল, সেখানে জামাত কিন্তু সেখানে ছিল না। কিন্তু জামাত একই জায়গা থেকে ওই যৌক্তিক আন্দোলনগুলোর সাথে আমরা রাজপথে ভূমিকা রাখার চেষ্টা করেছি। এখন 5ই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ রাজনীতিতে নেই। স্বাভাবিকভাবে এখন দল দুইটা বাংলাদেশে আছে, জামাত এবং বিএনপি। স্বাভাবিকভাবে আমরা দেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে জামাত তার অবস্থানটা পরিষ্কার করছেন, বিএনপি সেখানে আছে। বিশেষ করে জুলাই সনদ নিয়ে, বিশেষ করে জুলাই সনদ এবং গণভোট নিয়ে বিএনপির যে একটা বিপরীতমুখী অবস্থান, এই বিপরীতমুখী অবস্থানের কারণে বিরতির সময় হচ্ছে। আমি বিরতি নিয়ে ফিরতে চাই। কোন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে, সেই পদ্ধতি নিয়েও আবারও আসলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপরীতমুখী অবস্থান আরো বেশি আমরা দেখতে পাবো কিনা, এই জায়গাটিতে আসবো। জিপিএ ইস্পাত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জিপিএ ইস্পাত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নির্বাচন কেন্দ্রিক বা আসলে একটি সুষ্ঠু নির্বাচন যাতে জাতি পায়, সেই প্রত্যাশা করেই তো আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। কিন্তু কোন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে সেটি নিয়ে আবারও রাজনৈতিক দলগুলো আসলে মুখোমুখি অবস্থানে যদি চলে আসে, সেক্ষেত্রে আবারও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে আমাদের ভাবার কোনো সন্দেহতির জায়গা থেকে যাচ্ছে কি? আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটার মধ্যে কিন্তু একটা পদ্ধতির উল্লেখ করা ছিল। এখন সমস্যা হয়েছে জুলাই সনদ হয়েছে। জুলাই সনদের সাথে ওই জায়গাটার কোনো হয় কিনা, সাংঘর্ষিক হয় কিনা, এটা দেখার বিষয়। এটা পরবর্তী সংসদ দেখবে, বসবে, এটা ঠিক করে নেবে। যেহেতু ত্রয়োদশ সংসদের মধ্যে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাচ্ছি না, তাহলে এইটা আমার মনে হয় না যে খুব বেশি একটা থাকবে, নাহলে এটা সংশোধন করার একটা সুযোগ আছে। আমি যে জিনিসটা বলতে চাই এটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিতর্কে রবিউল ভাই যেটা উপস্থাপন করেছে, এটা সত্য যে বিএনপির সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছে, কিন্তু যেই সংসদের অধীনে হয়েছে ওই সংসদটা ছিল একটা চূড়ান্ত বিতর্কিত সংসদ, এবং ওই সংসদটার বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন ব্যাপক হয়েছিল, অনেক রক্ত ঝরেছে, এবং ওই সংসদে অপর রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের রিপ্রেজেন্ট করছে জনগণের, বিএনপি ছাড়া ওইরকম কোনো শক্তি অংশগ্রহণ করে নাই। ওইটাও একটা একচিটিয়া নির্বাচন ছিল। এই 3 নির্বাচনের সাথে যেরকম অবস্থা হয়েছে ওই নির্বাচনটাও কিন্তু এরকম, ওই জায়গায়ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছিল। সেই কারণে এটাই হয়। আর উনি যেটা বলেছেন এটা সঠিক যে বিচারপতির কাছ থেকে যায় নাই, কিন্তু বিচারপতির বয়সটা বাড়ানোর দাবিটা মানা হয়েছে এই কারণে যে যেই বিচারপতির বয়স বাড়ানো হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি বিএনপির সাথে সংশ্লিষ্ট ছিল, এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে ওনাকে রাখার জন্য এই বয়সের সীমানাটা বাড়া হয়েছে। এই বিতর্কগুলো তৎকালীন সময় ছিল, এবং এই বিতর্কের কারণে এটাই হয়েছে। যদিও বিএনপি এটা করেছে, কিন্তু এইটার দাবিদার কিন্তু বিএনপি যেরকম যে করার ক্ষেত্রে একটু, কিন্তু এইটার প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ অনেকগুলো রাজনৈতিক দল অনেক দিন সংগ্রাম করতে হয়েছে, সংসদ থেকে বেরিয়ে আসতে হয়েছে। তারপরে এটা আসছে। পরবর্তীতে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, হরতাল করেছে, সেই আওয়ামী লীগই এটা বাতিল করেছে। এটা নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আসে তখন এই ঘটনাগুলো ঘটে। ভাই আতিক ভাই যেটা বললে যে এখন শুধু জামায়াত আর বিএনপি দুইটা দলই হলো দৃশ্যমান, তাহলে আমরা যারা রাজনীতি করছি অপর দলগুলো তারা কি? আমার মনে হয় যে রাজনৈতিক শক্তি আমরা যারা আছি সবাই যার যার অবস্থানে একটা শক্তি আছে। এইটাকে কোনোভাবে খাটো করে দেখার কোনো সুযোগ আছে? আমি একটা তথ্য দিয়ে শেষ করে দিচ্ছি, এটা হল যে জামাত ইসলাম আজকে অনেক বড় সংগঠন মনে হচ্ছে, বাস্তবতাটা কি? 2001 সালে জামাতের ভোট কত ছিল? 4.11%। 2008-এ জামাতের ভোট ছিল 4.23%। এখন ধরে নিলাম ডাবল হয়েছে, ডাবল হলে জামাত 8%,
3 গুণ বেশি হয়েছে 12%। প্রশ্ন উঠতে পারে জাতীয় পার্টি 17% আমির আমির নির্বাচনের বাইরে গিয়ে নির্বাচিত হয়ে আসতে পারবে কিনা? এই জন্য তো জাতীয় পার্টি আজকের এই বিতর্কের মধ্যে আছে, কিন্তু এই আন্দোলনের অংশীদার ছিল জাতীয় পার্টি, এটাও বাস্তবতা। এবং এই আন্দোলনে আমাদের শহীদও আছে, আছে। এখন আমার দুষ্টুটি থাকতে পারে, আমি দুষ্টুটি উঠবে না, আমি দুষ্টুটি জাতির কাছে করছি। আমার দুষ্টুটির জন্য আপনি আমার রাজনীতি বন্ধ করে দেবেন, আপনি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না, আমাকে সংলাপে ডাকবে না নির্বাচন কমিশন, কেন ডাকবে না? নির্বাচন কমিশন এই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, এই দলগুলার কর্তৃক নিয়ন্ত্রিত, গণ অধিকারের কর্তৃক নিয়ন্ত্রিত, তাদের পদত্যাগ করা উচিত। এই নির্বাচন কমিশন নিয়েও তো আসলে অনেক আলোচনা আছে, এবং পট পরিবর্তনের পর আসলে ঠিক নির্বাচনের যখন খুব কাছাকাছি সময় আমরা চলে এসেছি, তখন ঢাকার 3টি বিশেষ আসনে বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? অর্থাৎ এই সরকার অধীনে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন হবে, সেই প্রত্যাশার জায়গাটিতে এই ধরনের ঘটনা আমাদেরকে কিসের ইঙ্গিত দিল? আমি আপনার প্রশ্নের উত্তরে আগে একটু অন্যভাবে একটু আমার বক্তব্য রাখতে চাই। সেটা হচ্ছে, জামাত ইসলামের ভাই বলছিলেন যে উন্ডা দাবি করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার, এটা ওনাদের বিশাল অবদান। মনে রাখা দরকার, দাবি মানে অবদান না, প্রতিষ্ঠা করা মানে অবদান, বাস্তবায়ন এবং কার্যকর করা মানে অবদান। অবদান মানে তাই বোঝায়। দাবি অনেক লোকই অনেকভাবে করে, কিন্তু যেটা কার্যকর করে অবদানটা তারই। আরেকটা কথা রেজাউল করিম ভাই বলতে চাইলেন যে আপনার বয়স বাড়ানোর ফলে যেটা হয়েছিল, হ্যাঁ, ওটাকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেখেছে, কারণ আওয়ামী লীগ নির্বাচনটাই ফেস করতে চাচ্ছিল না 2006, যার ফলে একটা অসাংবিধানিক সরকার কিভাবে আনা যায় সব সময় দেখেন, 96 বলেন, 2006 বলেন, 2001 বলেন, সবসময় আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দেওয়ার আগেই তারা একটা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য একটা আন্দোলন সংগ্রাম সবসময় আওয়ামী লীগটা করেছে, একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। বিচারপতিদের বয়স বাড়ানোর পর আমি আবারও বলছি, যদি সেটাতে বিচ্যুতি থেকে থাকে, সেটা নিয়ে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতে পরিবর্তন আনা যেত সর্বসম্মতিতে অথবা 2/3 মেজরিটিতে। আওয়ামী লীগ সেটা বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগ বাতিল করে যতটা দোষ করেছে, তার চেয়ে এখন আলোচনায় মনে হচ্ছে যে বিএনপি দাবি মানতে দেরি করেছিল, তাতে বেশি অপরাধ হয়ে গিয়েছে বিএনপির। আলোচনাটা কিন্তু এইরকম। যার ফলে আমি বলছি, এই যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কি হয়েছে? এখানে কনফ্লিক্ট একটু হবে, কারণ আজকে যে রায় দিয়েছে সেই রায়ে কিন্তু আপনি 58B এবং 58C পুনর্বহাল করেছে। তার মানে সংসদ যদি যে কোনো কারণে যদি ভেঙে যায়, তার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। আর যদি মনে করেন সংসদ মেয়াদ শেষ করে, তার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। এখন সংসদ নাই, যার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না। আগামীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার করতে চাচ্ছেন, সেখানে বিচার বিভাগকে বাইরে রাখতে চাচ্ছেন, যেহেতু বিচার বিভাগ যাতে বিতর্কিত না হয়, স্বাধীন, স্বতন্ত্র এবং রাষ্ট্রের হয়ে কাজ করুক, এই একটা চিন্তা আমাদের আছে। সেই জায়গা থেকে বিচার বিভাগকে বাইরে রাখতে চাচ্ছেন, তাহলে নিশ্চয়ই জুলাই সনদ বাস্তবায়ন হবে। তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব রাজনৈতিক দল অঙ্গীকার করেছে। আমি বলছি তত্ত্বাবধায়ক সরকার এই গঠনগত পরিবর্তন কিছুটা আসতে পারে এবং আসতে বাধ্য হবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার জাতি মেনে নিয়েছে, এর নেতৃত্ব আমরা দিয়েছি, এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। এবং ধরেন সব রাজনৈতিক দলেরই অবদান আছে, জাতির যেখানে অবদান আছে, আমি মনে করি সব রাজনৈতিক দলের অবদান আছে। আপনার প্রসঙ্গে আসি, আসিফ মাহমুদ যেটা করেছেন, যে বরাদ্দটা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, প্রথমত হচ্ছে অনৈতিক, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে নিজ স্বার্থে ক্ষমতার ব্যবহার, নিজ স্বার্থে ক্ষমতার ব্যবহার। আরেকটা আছে স্বেচ্ছাচারী সুবিধা গ্রহণ, যেটা একটা শপথের লঙ্ঘন। এটা উনি করতে পারেন না, এরকম বৈষম্য। যে 3টি সম্ভাব্য আসনে এনসিপি নির্বাচন করতে চায় অথবা করার অভিপ্রায় রাখে, সেই 3টি আসন অর্থাৎ 9, 10 এবং 11তে বিশেষ বরাদ্দ তিনি দিয়েছেন। এর আগে তিনি কুমিল্লাতেও বিশেষ বরাদ্দ দিয়েছিলেন, যখন তিনি ওখানে অভিপ্রায় করছেন। আমি বলছি, আমরা পরিবর্তিত বাংলাদেশ চাই, স্বচ্ছ গ্রহণযোগ্য মন্ত্রণালয় চাই, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় চাই, প্রভাব থাকবে না কোনো মন্ত্রণালয়ের, তাই না, স্বজনপ্রীতি থাকবে না, এটা তার সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের নিদর্শন। যে ওইসব প্রতিষ্ঠানে কাদের সুপারিশে বরাদ্দ দেওয়া হচ্ছে, সেটা তিনি জানেনই না। হ্যাঁ, তিনি তো এরকম জানেনই না। ওই ক্ষমতায় যিনি যান, বাইরে আসলে অনেক সমালোচনা করেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, কিন্তু যিনি ক্ষমতায় জানেন না, যেমন ধরেন আমাদের পোর্ট বিদেশিদের কাছে চলে গেল, আপনি প্রশ্ন করেন কত দ্রুত হলো, কি প্রক্রিয়ায় হলো, সংসদকে জানানোর প্রয়োজন হলো না, রাজনৈতিক দলের সাথে আলোচনা প্রয়োজন হলো না, করে ফেলা হলো। ক্ষমতায় গেলে একরকম হয়, আর ক্ষমতার বাইরে যখন থাকে, আমাদের দেশের রাজনীতি বলেন, সুশীল সমাজ বলেন, নাগরিক সমাজ বলেন, সেটি সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য। নিশ্চয়ই অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যে ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতার বাইরে থাকলে আরেক রকম, জামায়াতের বাস্তবতা কি সেই প্রশ্ন যেমন তুলেছেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, তেমনি বিএনপির দোষ খুঁজতেই আসলে আপনারা এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যস্ত কিনা? শুনেন, আমরা দোষ বিএনপির খুঁজি না, আমরা দেখি বিএনপি রাজনীতি হয়ে গেছে এখন জামাতে বিরোধিতা করাটা। আমরা কোথায় বলুন তো, মানে পলিটিক্যাল অবস্থান ছাড়া দলগতভাবে কখন আমরা বিরোধিতা করি না, কিন্তু আমরা দেখলাম নানা জায়গাতে বিভিন্ন নেতারা
ওনাদের বক্তব্য একটাই এখন কি করে মানে জামাতের বিরুদ্ধে কথা বলে। আমরা তো মনে করি বিএনপি এখন হলো যেভাবে একসময় আওয়ামী লীগ জামাত জিকির করেছিল, এখন একই অবস্থানে বিএনপি এসেছে। এটা জামাত ভীতি এখন বিএনপির মধ্যে কাজ করেছে হলো 4টি ইলেকশনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেভাবে ছাত্র এবং ছাত্রীরা বিপুল ভোটে তারা শিবির সমর্থিত প্যানেলকে অবশ্যই প্রভাব পড়ে। দেখুন বাংলাদেশের এখন সাম্প্রতিক জরিপগুলো হয়েছে, আমাদের রেজাউল ভাই বলেছেন আমাদের 5 দফাতে ওখানে ওনাদের আন্দোলন দল নিষিদ্ধ করার দাবি আমাদের আছে। দেখুন এই দাবিটা আমরা কেন করেছি, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হওয়ার ক্ষেত্রে দেশের মানুষ মনে করে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে হলো বাংলাদেশের ভিতরে হলো জাতীয় পার্টি, আর দেশ হিসাবে আমাদের পার্শ্ববর্তী দেশ। ওনাদের চেয়ারম্যান দেশের বাইরে আসে বলেন যে আমরা বলবো না যদি আমাদেরকে ভারত না বলে দেয়। তো যাদের রাজনীতি হলো ভারতের অ্যাসাইনমেন্টে পরিচালিত হয়, আর আওয়ামী লীগ যেহেতু পলাতক হয়ে এখন আশ্রয় গ্রহণ করছে ইন্ডিয়াতে, স্বাভাবিকভাবেই তো জাতীয় পার্টি এখন নৈতিক যে রাজনীতির অধিকার আমি বলতে চাই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে উনি যে বক্তব্য দিলেন, তাহলে এই বক্তব্যটা আমি ধরে নিলাম সঠিক। জামাত ইসলামের আমির সহ 25 জন ঐক্য ফ্রন্ট করে কামাল হোসেনের নেতৃত্বে 18 সালে নির্বাচন করছে। ওই ঐক্য ফ্রন্টের সরকার 5 বছর আওয়ামী লীগের সংসদে ছিল, আওয়ামী লীগের সমর্থন দিচ্ছে। আমরা যদি 10 বছর দিয়ে থাকি, ওই সরকারটা ছিল 10 বছর, তাহলে এটাই হয়। আর ভারত থেকে আসা যেটা বলা হচ্ছে সম্পূর্ণ ঠিক না। তার 1 সপ্তাহ আগে বিএনপির প্রতিনিধি দল এসেছিল, তারা কি জাতিকে এটা জানাইছিল? এরপরও তত্ত্বাবধায়ক সরকারের এই পুনর্বহালের রায় আজকে সব রাজনৈতিক দল গ্রহণ করেছে, সেটিকে আসলে আমরা সাধুবাদ জানাতে চাই। শেখ রবিউল আলম, অ্যাডভোকেট আতিকুর রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। জি 35 ব্যতীত রাজখান থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহনে। ডিবিসির সঙ্গেই থাকুন।